গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্টসের কিং সলোমনস মাইন্স পর্ব 2, দ্য লেজেন্ড অফ সলোমনস মাইন্স। বেবাং ওয়ার্ডায় আমার ভাইয়ের যাত্রার ব্যাপারে আপনি ঠিক কি শুনেছে জানতে চাইলেন স্যার কার্টিস। পাইপে তামাক ভরার জন্য খানিক বিরতি নিয়ে বলতে শুরু করলাম। আমি যা শুনেছি তা হলো, জবাব দিলাম। তবে আগেই বলে রাখি, এই কথাটা আজ পর্যন্ত কারো কাছে প্রকাশ করিনি। শুনেছি তিনি সলোমনস মাইনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সলোমনস মাইন্স? আমার জবাব শুনে বিস্ময়ে চেঁচিয়ে উঠলেন দুই শ্রোতা। ওগুলোর অবস্থান কোথায়? আমার জানা নেই, বললাম। কেবল জানি ওগুলো কোথায় থাকতে পারে। একবার পাহাড়গুলোর চূড়া দেখেছিলাম, যা আড়াল করে রেখেছে খনিটাকে। তবে আমার আর ওই পাহাড়গুলোর মাঝে ছিল 130 মাইলের দুস্তর মরুভূমি। আমি জানি না একজন ছাড়া আর কোনো সাদা চামড়ার মানুষ এই মরুভূমি পেরিয়েছে কিনা। এটাই মনে হয় সবচেয়ে ভালো হবে। সলোমনের মাইনগুলোর কিংবদন্তির ব্যাপারে আমি যা জানি সেটা আপনাদের সঙ্গে ভাগাভাগি করা। তবে এর একটা কথাও আপনারা আমার অনুমতি ছাড়া বাইরে প্রকাশ করতে পারবেন না। আপনারা কি এই সত্ত্বে রাজি আছেন? এটা জিজ্ঞেস করার পিছনে যৌক্তিক কারণ আছে আমার। মাথা মৃদু ঝাঁকিয়ে সম্মতি জানালেন স্যার হেনরি, আর মুখে জবাব দিলেন ক্যাপ্টেন গুড। অবশ্যই, কেন নয়। বেশ, বলতে লাগলাম। সাধারণভাবে আপনাদের মনে এ ধারণা হয়তো থাকতে পারে যে হাতি শিকারীরা রুক্ষ একদল মানুষ, জীবন চলার পথের কঠোর বাস্তবতা আর কাফরিদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছাড়া আর কোনো ব্যাপারে মাথা ঘামায় না। তবে বিচ্ছিন্নভাবে আপনি এমন কিছু মানুষের সন্ধান পাবেন যারা প্রচুর সমস্যা মোকাবেলা করেও স্থানীয়দের ঐতিহ্য সংগ্রহের পাশাপাশি এ অন্ধকার অঞ্চলের ইতিহাস সংরক্ষণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় 30 বছর আগে এমন এক লোকের কাছে থেকেই সলোমনের মাইনগুলোর কথা প্রথম জানতে পারি। আমার প্রথম হাতি শিকারের জন্য সেবার হাজির হয়েছিলাম মেটাবেল প্রদেশে। ইভান নামে পরিচিত ছিল লোকটা। পরের বছরই একটা আহত হাতির মামলায় নিহত হয় ইভান। জাম্বেজি জলপ্রপাতের পাশেই চিরনিদ্রায় শুয়ে আছে লোকটা। মনে আছে এক রাতে ইভানকে বলেছিলাম, কুডু আর ইল্যান্ড শিকার করতে গিয়ে এক জায়গায় বেশ কিছু অদ্ভুত কর্মকাণ্ডের হদিস পেয়েছি। জায়গাটার বর্তমান অবস্থান ট্রান্সভ্যালের লিডেনবার্গ জেলায়। দেখে মনে হয়েছে স্বর্ণ সন্ধানীরা যেন হঠাৎ করেই এখানে আবারও কাজ শুরু করেছে। যদিও জায়গাগুলোর কথা আগে থেকেই জানা ছিল আমার। কঠিন পাথরের বুক চিরে চলে গেছে বিশাল চওড়া ওয়াগন ট্রেল। শেষ হয়েছে কর্মস্থল কিংবা গ্যালারির প্রবেশমুখের সামনে। আর এই গ্যালারির প্রবেশমুখের ভেতরে চূর্ণ করার উদ্দেশ্যে স্তূপ করে রাখা আছে সোনার আকরি। দেখে মনে হয়েছে শ্রমিকেরা, তারা যে যাই হোক না কেন, অবশ্যই তড়িঘড়ি করে প্যাক করেছে জায়গাটা। এটার 20 কদম সামনেই তৈরি করা হয়েছে চমৎকার একটা গুহা। নিশ্চিতভাবে দক্ষ রাজমিস্ত্রিদের হাতের কাজ। ও আচ্ছা, মন্তব্যের সুরে বলল ইভান্স। তবে আমি আপনাকে এটা চেয়েও অদ্ভুত একটা গল্প বলতে পারি। আর ইভান্স আমাকে বলতে লাগলো এই অঞ্চলের গভীর অভ্যন্তরে সে কিভাবে একটা ধ্বংসপ্রাপ্ত শহর খুঁজে পেয়েছিল। লোকটার ধারণা এটাই বাইবেলে বর্ণিত সেই স্থান ওফির। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, বেচারা ইভান্সের সময়ের অনেক আগেই বিজ্ঞ লোকেরা এই শহরের কথা উল্লেখ করে গেছেন। বলা বাহুল্য, আমি কান খাড়া করেই শুনছিলাম এই অদ্ভুত কাহিনীগুলি। একে তো আমার বয়স ছিল কম, তার উপরে এগুলো ছিল প্রাচীন সভ্যতার কাহিনী। প্রাচীন ইহুদি আর ফিনিশীয় অভিযাত্রীদের গুপ্তধনের গল্প, যা সময়ের পরিক্রমায় হারিয়ে গেছে কালের গর্ভে।
কল্পনার রথে চড়ে আমিও হারিয়ে গিয়েছিলাম সে প্রাচীন সমৃদ্ধ জনপদগুলোতে। আচমকাই জিজ্ঞেস করল ইভান্স, বাছা, তুমি কি মাসুকলম্বী প্রদেশের উত্তর পশ্চিমের সুলাইমান পর্বতমালার নাম শুনেছ? জানালাম, এই নাম কখনো শুনিনি আমি। তা বেশ, বলল লোকটা, ঠিক ওখানেই ছিল সলোমনের আসল খনি। মানে বলতে চাইছি তার হীরের খনি। আপনি সেটা কিভাবে জানেন? জিজ্ঞেস করলাম। কিভাবে জানি? কেন, সোলোমনের নামটা কি সুলাইমান থেকে আসেনি? তাছাড়া মানিকা প্রদেশের এক বৃদ্ধা ঈসানুসি বিষয়টি আমাকে বলেছিল। ওই বৃদ্ধা ওঝা বলেছিল ওই পর্বতমালায় জুলুদের একটা শাখা বসবাস করে, কথাও বলে জুলুদের মতো ভাষায়। তবে তারা আরো দক্ষ, আরো বিশাল। তাদের সাথে বাস করে এক মহান জাদুকর, যে জ্ঞান অর্জন করেছে সাদা মানুষদের কাছ থেকে। যখন পুরো পৃথিবী অশিক্ষার অন্ধকারে ডুবেছিল এবং যাদের গুপ্ত জ্ঞান ছিল খনি থেকে উজ্জ্বল পাথর উত্তোলনে। অবশ্য সেই সময় লোকটার কথা হেসেই উড়িয়ে দিয়েছিল, যদিও বিষয়টা আমাকে বেশ কৌতূহলী করে তুলেছিল, কারণ হীরের খনি তখনও আবিষ্কার হয়নি। পরবর্তীতে ওখান থেকে বিদায় নিয়ে চলে যায় বেচারা ইভান্স, আর কিছুদিন পরেই নিহত হয়। পরবর্তী ২০ বছর বিষয়টা নিয়ে মোটেও মাথা ঘামায়নি। তবে ২০ বছর পরে সময়টা অনেক দীর্ঘই বলতে হবে। জেন্টলম্যান, হাতি শিকারীরা সাধারণত ২০ বছর এই ব্যবসাতে টিকে থাকতে পারে না। আরও সুনির্দিষ্ট কিছু তথ্য জানলাম সুলাইমানের পাহাড় এবং পাহাড় ছাড়িয়ে আরও দূরের অঞ্চলের ব্যাপারে। আমি তখন ম্যানিকা প্রদেশ পেরিয়ে সিরান্তার প্রাল নামে এক জায়গায় হাজির হয়েছি। জঘন্য একটা জায়গা, কোনো খাবার নেই সেখানে। শিকারের সংখ্যাও একেবারে অপ্রতুল। মারাত্মক জ্বরে আক্রান্ত হলাম সেখানে। আর সেখানেই একদিন হাজির হলো এক পর্তুগিজ, সাথে এক দোআঁশলার সঙ্গী। ডেলাগোয়া পর্তুগিজদের ব্যাপারে বেশ ভালোই জানা ছিল আমার। দাসদের ওপর ওরা যে অত্যাচার করত, সেই প্রেক্ষিতে তাদের চেয়ে বড় শয়তান আর হয় না। তবে আমার যে ধরনের নীচ লোকদের সাথে দেখা হয়েছে, এ পর্তুগিজ ছিল তাদের তুলনায় একেবারেই ভিন্ন। লোকটা আমাকে বইতে পড়া মার্জিত আচরণের দ্বন্দ্বের কথাই বেশি মনে করিয়ে দিচ্ছিল। লোকটা লম্বার ছিপছিপে, বড় বড় দুটো কালো চোখ, বাদামি রঙের পাকানো গোঁফ। খুব কমই কথা হয়েছিল আমাদের মধ্যে, কারণ সে ভাঙা ভাঙা ইংরেজি বলতো আর আমি অল্প স্বল্প পর্তুগিজ ভাষা বুঝতাম। লোকটা জানালো তার নাম হোসে সিলভেস্ট্রা, বসবাস ডেলাগোয়া উপসাগরের কাছাকাছি কোথাও। পরদিন সঙ্গীসহ রওনা দেওয়ার সময় হোসে আর তার হ্যাট খুলে প্রাচীন রীতিতে বিদায় জানালো। গুড বাই সিনর, বলল লোকটা। আবার যদি কখনো আমাদের দেখা হয়, আমি তখন বিশ্বের সবচেয়ে ধনী লোক থাকব। আমি অবশ্যই আপনার কথা স্মরণ রাখব। লোকটার কথায় মৃদু হাসলাম, যদিও অসুস্থতার কারণে এর চেয়ে বেশি হাসি দেওয়ার উপায় ছিল না আমার। তাকিয়ে তাকিয়ে দেখলাম লোকটা পশ্চিমের দুস্তর মরুতে বিলীন হয়ে যাচ্ছে। আপন মনে ভাবছি, লোকটা কি পাগল, নাহলে কিসের খোঁজে সে পা বাড়ালো ওই ভয়ঙ্কর মরুর দিকে। ১ সপ্তাহ পেরিয়েছে, ইতিমধ্যে জ্বর থেকে মুক্তি মিলেছে। এক সন্ধ্যায় বসে আছি আমার ছোট্ট তাঁবুর সামনে। স্থানীয়দের কাছ থেকে এক টুকরা কাপড়ের বিনিময়ে কেনা জঘন্য একটা পাখির পা চিবোচ্ছি আর নিজের পিণ্ডি চটকাচ্ছি। এ কাপড়টার বিনিময়ে কমপক্ষে ২০টা পাখি কেনা যেত। খাওয়ার মাঝেই তাকিয়ে আছি গনগনে আগুন ছড়ানো অস্তগামী লাল সূর্যটার দিকে। আচমকাই একটা অবয়ব চোখে পড়ল আমার। প্রথম নজরেই মনে হলো লোকটা সম্ভবত ইউরোপিয়ান। পরনে কোট রয়েছে আমার থেকে
শতিনেক গজ দূরের একটা মাটির ঢালে। হাত আর হাঁটুর উপর ভর দিয়ে 4 পেয়েদের মতো এগুচ্ছে লোকটা। খানিক পরে হাঁচড়ে পাঁচড়ে সোজা হলো 2 পায়ের উপরে। আবারও মাটিতে পড়ে গিয়ে আগের মতো হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো। লোকটার দুরবস্থা আঁচ করে আমার এক সঙ্গী শিকারীকে পাঠালাম লোকটাকে সাহায্য করার জন্য। অবশেষে লোকটা পৌঁছালো আমার সামনে। ধারণা করতে পারেন লোকটা কে হবে? অবশ্যই হোসে সিলভেস্টার, জবাব দিলেন ক্যাপ্টেন গুড। একদম ঠিক, হোসে সিলভেস্টাই ছিল লোকটা। বলা ভালো পর্তুগিজের চামড়া মোড়া কঙ্কাল ছিল ওটা। লোকটার চেহারা পিৎজরের কারণে উজ্জ্বল হলুদ, বিশাল কালো চোখ দুটো যেন খুলি ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। গায়ের মাংস উধাও, সাদা চুলের নিচে 5 মিনিটের মতো হলদে ত্বক ছাড়া কিছুই নেই হাড়ের উপর। পানি, খোদার দোহাই, একটু পানি দিন আমাকে, গুঙ্গিয়ে উঠল জীবন্ত কঙ্কাল। দেখতে পাচ্ছি ফেটে চৌচির হয়ে গেছে লোকটার ঠোঁট, আর ঠোঁট দুটোর মাঝে কালচে রঙের জিভ ফুলে ঢোল হয়ে আছে। সামান্য দুধ মেশানো পানি দিলাম লোকটাকে। 2 কোয়ার্টের বেশি পানি পান করে ঢকঢক করে এক নিঃশ্বাসে গিলে ফেলল লোকটা। চাইলেও আর পানি দিলাম না, একেবারে এত পানি পান করাটা মোটেও উচিত না। আবারও জ্বরের ঘরে ধবাস করে ভূপাতিত হলো লোকটা। বিড়বিড় করে প্রলাপ বকতে লাগলো সুলাইমানের পাহাড়, হীরা আর মরুভূমির বিষয়ে। লোকটাকে তাঁবুতে নিয়ে গেলাম, সাধ্যমতো চেষ্টা করলাম তার শুশ্রূষা করার জন্য, যদিও সেটা একেবারে অপ্রতুল ছিল। দেখতে পাচ্ছি লোকটা কিভাবে ধীরে ধীরে অন্তিম সময়ের দিকে এগুচ্ছে। রাত 11টা নাগাদ কিছুটা শান্ত হয়ে এলো লোকটা। তাকে বিশ্রামের জন্য শুইয়ে দিয়ে ঘুমাতে গেলাম। খুব ভোরে ঘুম ভাঙতেই আধো অন্ধকারে দেখলাম বিছানার ওপর অদ্ভুত ভঙ্গিতে বসে আছে লোকটা। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মরুভূমির দিকে। সূর্যের প্রথম কিরণে কেবলই আলোকিত হয়ে উঠেছে 100 মাইল দূরের সুলাইমান পর্বতমালার উচ্চতম চূড়াটা। ওটাই সেই স্থান, চিৎকার করে পর্তুগিজে বলল মরণযাত্রী লোকটা। শীর্ণ দীর্ঘ শীর্ণ বাহুটা বাড়িয়ে রেখেছে সেদিকে, কিন্তু আমার পক্ষে আর কখনোই ওখানে পৌঁছানো সম্ভব হবে না। কেউই কখনো ওখানে পৌঁছাতে পারবে না। আচমকাই থেমে গেল পর্তুগিজ লোকটা। মনে হলো কোনো একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছে। বন্ধু, আমার দিকে ঘুরে বলল লোকটা, আপনি কি আছেন ওখানে? আমার চোখে আধার নেমে আসছে। হ্যাঁ, আমি বললাম, হ্যাঁ, এখন একটু শুয়ে থাকুন, বিশ্রাম নিন। তাই, জবাব দিল লোকটা, অচিরেই বিশ্রামে যাব আমি। বিশ্রাম নেওয়ার সময় ঘনিয়ে এসেছে আমার, চিরদিনের মতো বিশ্রাম। শুনুন, আমি মারা যাচ্ছি, আপনাকে একটা কাগজ দিয়ে যাচ্ছি। যদি মরুভূমি পেরোতে পারেন তবে হয়তো পৌঁছাতে পারবেন ওখানে। ওই মরুভূমি খুন করেছে আমার ভৃত্য আর আমাকেই। তারপর সে 60 হাতড়ে বোয়াদের টোবাকো পাউচের মতো কালো অ্যান্টিলোপের চামড়ায় মোড়া একটা জিনিস বের করে আনলো। চামড়ার সরু ফালি দিয়ে বাঁধা রয়েছে জিনিসটা। বাঁধনটা খোলার চেষ্টা করলো পর্তুগিজ। ব্যর্থ হয়ে হস্তান্তর করলো আমার হাতে। এটা খুলুন, আমাকে লক্ষ্য করে বলল। লোকটার নির্দেশনা মতো খুললাম বাঁধনটা। ভিতর থেকে বেরোলো হলদে হয়ে যাওয়া জীর্ণ এক লিলেন। হিজিবিজি অক্ষরে কিছু একটা লেখা আছে সেখানে। তার ভিতরে একটা কাগজ। ক্রমেই খারাপের দিকে যাচ্ছে লোকটার অবস্থা। ক্ষীণ কণ্ঠে বলল, ওই জীর্ণ লিলেনে যা আছে এই কাগজেও তাই লেখা। এটার পাঠোদ্ধার করতে বহু বছর সময় লেগেছে আমার। শুনুন, আমার পূর্বপুরুষ এক রাজনৈতিক শরণার্থী লিসবন থেকে সর্বপ্রথম পর্তুগিজ হিসাবে এই উপকূলে পা রাখেন। তিনি লিখেছেন, যখন ওই পর্বতমালার কাছে তার মরণাপন্ন অবস্থা, সেই সময়ে বা তার আগে কোনো সাদা চামড়ার লোকের পা পড়েনি ওই পাহাড়ি অঞ্চলে। ৩০০ বছর আগে এই উপকূলে পা রাখা সেই শ্বেতাঙ্গ লোকটার নাম ছিল
হোসে ডা সিলভেস্টা পাহাড়ের এই পাশে অপেক্ষমান ভৃত্য খোঁজ নিতে গিয়ে মৃত অবস্থায় আবিষ্কার করে হোসেকে। তার লেখাগুলো ডেলাগুয়ের ঠিকানায় পাঠিয়ে দেয় সে। সেই থেকে চিঠিটা আমাদের কাছেই ছিল, যদিও আমার আগে সেটা কেউ পড়ে দেখার কোনো গরজ করেনি। আর আমি আমার সারাটা জীবন ব্যয় করলাম এই চিঠির পেছনে। তবে অন্য কেউ হয়তো সফল হবে, পরিণত হবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে। শুধু একটাই অনুরোধ, কাউকে এটা হস্তান্তর করবেন না, নিজেই যাবেন এই অভিযানে। আবারও প্রলাপ বকতে লাগলো লোকটা, আর ঘণ্টাখানেক পরেই সবকিছুর ঊর্ধ্বে চলে গেল। তার আত্মাকে শান্তি দিক, অত্যন্ত শান্তিতেই মারা গেছে লোকটা। গভীর গর্ত করে তারপর ভারী বোল্ডার দিয়ে সমাহিত করেছি তাকে, যাতে শিয়াল কুকুর লাশটাকে টেনা হেচড়া না করতে পারে। তারপর চলে এলাম ওখান থেকে। মানে সে ডকুমেন্টটা কি ছিল ওখানে? জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন গুড। বেশ জেন্টলম্যান, আপনারা আগ্রহী হলে বিষয়টা আপনাদের জানাতে পারি। আমার স্বর্গবাসী স্ত্রী ছাড়া আর কাউকে এটার কথা জানায়নি। আর আমার স্ত্রীর ধারণা পুরো বিষয়টাই একটা পাগলাম। আর এক মাতাল পর্তুগিজ চিঠিটা আমাকে অনুবাদ করে দিয়েছিল। তবে মাতাল হওয়ার আগের রাতের কোনো ঘটনাই স্মরণে ছিল না তা। লিলেনের উপর লেখা মূল চিঠি এবং হতভাগ্য ডন হোসে সিলভেস্টার অনুবাদ দুটোই রাখা আছে আমার ডারবানের বাড়িতে। তবে এর একটা ইংরেজি প্রতিলিপি এবং ম্যাপের অনুলিপি রয়েছে আমার পকেটবুকে। যদি আদৌ এটাকে ম্যাপ বলা যায়, এই সেই ম্যাপ আর চিঠিটা। আমি হোসে ডি সিলভা এই মুহূর্তে ক্ষুধা তৃষ্ণায় মৃত্যুর মুখোমুখি ছোট্ট একটা গুহার ভেতর। যে দূর পাহাড়ের আমি নাম দিয়েছি সেবার স্তন্যযুগল, ওগুলো সর্বদক্ষিণের উত্তর পাশে রয়েছে গুহাটা। এখানে নেই কোনো তুষারের অস্তিত্ব। ভাঙ্গা একটা হাড়কে কলম আর নিজের রক্তকে কালি বানিয়ে খ্রিস্টীয় 1590 অব্দে লিখে যাচ্ছে এই চিঠি। আমার পোশাকের কাপড়ের ওপরে যদি আমার ভৃত্য আমাকে এসে খুঁজে পায়, তবে এই চিঠিটা যেন ডেলাগুয়ায় আমার বন্ধুর কাছে পাঠায়, পুরো বিষয়টা রাজাকে অবহিত করার জন্য। রাজা যদি এখানে সৈন্য প্রেরণ করেন, আর তারা যদি মরুভূমি এবং পাহাড় পেরোনোর পাশাপাশি দুর্ধর্ষ কুকুয়ানা এবং তাদের কালো জাদুকে পরাস্ত করতে পারে, যার জন্য অবশ্যই একদল যাজককে সাথে আনতে হবে, তবে রাজা হবেন কিং সলোমনের পরে সবচেয়ে ধনাঢ্য রাজা। আমি স্বচক্ষে সলোমনের গুপ্তধনের চেম্বারে অগুন্তি হীরা জমাকৃত অবস্থায় দেখেছি, যার অবস্থান ধবল মৃত্যুর পিছনে। যদিও জাদুঘর গাগুলের কারণে স্রেফ নিজের জীবনটা ছাড়া আর কিছুই নিয়ে আসতে পারেনি। যে বা যারা এখানে আসবে, তাদের আসতে হবে ম্যাপে দেখানো পথ অনুসরণ করে। তৃষার তুষার অনুসরণ করে সেবার বাম নবীনদের উপর দিয়ে আসতে হবে উত্তর পাশে, যেখানে বিশাল রাস্তা তৈরি করে রেখেছেন সলোমন। আর সেখান থেকে রাজপ্রাসাদের দূরত্ব 3 দিনের পথ। যে আসবে তাকে অবশ্যই খুন করতে হবে গাগুলকে। আমার আত্মার মুক্তির জন্য প্রার্থনা করবেন। বিদায়। চিঠিটা পড়ার পর মৃত্যু পথযাত্রী প্রাচীন ডনের নিজের রক্তে আঁকা ম্যাপটা দেখে নীরবতার চাদর গ্রাস করল 3 জনকে। বেশ, বললেন ক্যাপ্টেন গুড। আমি 2 বার এই পৃথিবী ভ্রমণ করেছি। অধিকাংশ বন্দরে আমার পা পড়েছে। তবে গল্প উপন্যাসের মতো এমন অদ্ভুত কাহিনী কখনো কানে আসেনি। এটা একটা অদ্ভুত গল্প মিস্টার কোয়ার্টারমেইন, বললেন স্যার হেনরি। ধরে নিচ্ছি আপনি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন না। আমি জানি মাঝে মাঝে, বিশেষ করে নাবিশদের আগ্রহী করার জন্য
এরকম পন্থা অবলম্বন করা হয়। আপনার যদি এরকমটাই ধারণা হয় স্যার হেনরি, কাগজপত্রগুলো পকেটে রেখে বললাম, কারণ আমি বোকাদের কথা ভাবতে চাই না, যারা মিথ্যে বলাটাকে বুদ্ধিমানের লক্ষণ বলে বিবেচনা করে এবং যারা চিরকাল দুঃসাহসী শিকারের গালগপ্প করে বেড়ায়, যা তারা আদৌ করেনি। তাহলে বিষয়টা এখানেই শেষ করা যাক, বলে উঠে দাঁড়ালেন। স্যার হেনরি তার বিশাল একটা হাত রাখলেন আমার কাঁধে। বসুন মিস্টার কোয়ার্টারমেইন, বললেন বিশালদেহী লোকটা। আমি ক্ষমা প্রার্থনা করছি আপনার কাছে। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনি আমাদের সাথে প্রতারণা করছেন না। কিন্তু সত্যি বলতে কি, গল্পটা এতটাই অদ্ভুত যে বিশ্বাস করা রীতিমতো কঠিন। ডারবান পৌঁছালে আপনি আসল বার্তা আর ম্যাপটা দেখতে পাবেন, অনেকটা সংযত কণ্ঠে বললাম। সত্যি বলতে কি, ব্যাপারটা নিয়ে যখন ভাবনা চিন্তা করি, তখন বুঝতে পারি আমার সরল বিশ্বাসের প্রতি সন্দেহ পোষণ করাটাকে মোটেও অমূলক বলা যায় না। কিন্তু আমি আপনার ভাইয়ের ব্যাপারে কিছু বলিনি। জিম নামের তার সঙ্গীকে আমি চিনতাম। জিম জন্মসূত্রে একজন বেচুয়ানা, ভালো একজন শিকারী, আর স্থানীয়দের তুলনায় অনেক বেশি চতুর। নেভিল যেদিন যাত্রা শুরু করেন, সেদিন জেমকে দেখেছিলাম আমার ওয়াগনের পাশে দাঁড়িয়ে ওয়াগনের এক্সেলের উপর তামাক টানতে। জিম, জিজ্ঞেস করেছিলাম আমি, এই ট্রিপে কোথায় যাচ্ছ? হাতির খোঁজে? না নেতা, জবাব দিল জি। এবার আইভরির চেয়েও মূল্যবান কিছুর সন্ধানে যাচ্ছি। সেটা কি হতে পারে? জিজ্ঞেস করলাম। বিষয়টা বেশ আগ্রহী করে তুলেছিল আমাকে। স্বর্ণের খোঁজে যাচ্ছ? না বাস। বাস মানে হচ্ছে নেতা, আফ্রিকান নেতা। স্বর্ণের চেয়েও দামি জিনিসের খোঁজে। আর কথাটা বলে বিদঘুটে হাসি দিল সে। আর কোনো প্রশ্ন করিনি তাকে, কারণ অতিরিক্ত কৌতূহল প্রকাশ করে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করতে চায়নি। তবে বিষয়টা আমাকে বেশ বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল। ইতিমধ্যে তামাক কাটা শেষ হয়ে গেছে জিমের। বাস, বলল বেচুয়ানাবাসী ছেলেটা। অপেক্ষা করলাম ওর ডাক। বাস, আবারও বলল সে। হ্যাঁ বাছা, বলো, বললাম। বাস, আমরা হীরার খোঁজে যাচ্ছি। হীরা? তাই নাকি? তাহলে তো তোমরা ভুল দিকে যাচ্ছ। তোমাদের হীরার খনির দিকে যাত্রা করা উচিত। বাস, আপনি কখনো সুলাইমানের চূড়ার নাম শুনেছেন? হুম। সেখানে হীরা থাকার কথা কখনো শুনেছেন? আমি একটা অসম্ভব গল্প শুনেছি জিম। এটা মোটেও কোনো গল্প নয় বাস। আমি একবার এক মেয়ে লোককে দেখেছিলাম, যে ওখান থেকে এসেছিল এবং নাটাল গিয়েছিল তার বাচ্চা নিয়ে। সে মহিলা আমাকে বলেছিল। সে মহিলা অবশ্য এখন মারা গেছে। তোমার নিপ শুকনের পেটে যাবে জিম, যদি সে সুলাইমানের এলাকায় পৌঁছার চেষ্টা করে। তুমিও বাদ যাবে না, যদি তারা তোমার দেহের কোনো অংশ অবশিষ্ট রাখে, বললাম আমি। হাসল ছেলেটা। হয়তো বাস, মানুষ তো একসময় মারা যাবেই। আমি একটা নতুন দেশ দেখার চেষ্টা করতে চাই। হাতি শিকার করলাম তো এখানেই। আহ বাছা, বললাম আমি, তুমি অপেক্ষা করবে যতক্ষণ না যমদূত তোমার হলুদ গলার নাগাল না পা। আর তখন আমরা শুনব কি ধরনের গান তুমি গাইতে পারো। এর আধ ঘন্টা পরে নেভিলের ওয়াগনকে রওনা হতে দেখলাম। আমার দিকে দ্রুত ছুটে এলো জিম। বিদায় বাস, বলল ছেলেটা। আপনাকে বিদায় না জানিয়ে রওনা দিতে মন চাইল না। বলতে বাধ্য হচ্ছি, আপনার কথাই হয়তো ঠিক। আমরা কখনোই হয়তো ফিরতে পারবো না। তোমার মনিব কি আসলেই সুলাইমানের পাহাড়ে যাচ্ছে, নাকি তুমি মিথ্যে বলছো আমার সাথে? না, বলল জিম। তিনি সেখানেই যাচ্ছেন। তিনি বলেছেন যে কোনোভাবেই হোক তিনি তার ভাগ্য ফেরাতে দৃঢ় প্রতিজ্ঞ। অন্তত চেষ্টা চালাবে।
আর এই কারণেই তিনি হীরার জন্য চেষ্টা করবে। ওহ, বললাম আমি। একটু দাঁড়াও জিম, তোমার মনিবের জন্য একটা চিরকুট নিয়ে যাও, আর কথা দাও ইনিয়াটি, যে স্থানটা এখান থেকে প্রায় 100 মাইল দূরে, না পৌঁছা পর্যন্ত তার হাতে এটা দিবে না। জি বাস, বলল জিম। তারপর আমি একটা কাগজের টুকরায় লিখলাম যে এখানে আসবে তাকে সেবার স্তন্যযুগলের বাম স্তন্যবিন্তের উপর দিয়ে উত্তর পাশে আসতে হবে। সেখানে বিশাল এক রাস্তা তৈরি করে চলে গেছেন সলোমন। এখন জিম, বললাম আমি, এটা যখন তোমার মনিবকে দিবে বলবে সে যেন এই উপদেশটা নিখুঁতভাবে অনুসরণ করে। এটা কোনোভাবেই তার হাতে দিবে না, কারণ আমি চাই না এই চুরকিতটা পেয়ে সে আমার কাছে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হোক, যার কোনো উত্তর আমি দিতে পারবো না। এখন যাও অলস খোকা। ওয়াগনটা প্রায় দৃষ্টির আড়ালে চলে গেছে। চিরকুটটা নিয়ে চলে গেল জিম। আর আপনার ভাইয়ের ব্যাপারে এতটুকুই আমার জানা, স্যার হেনরি। তবে বিষয়টা নিয়ে আমি বেশ উদ্বিগ্ন। মিস্টার কোয়ার্টারমেইন, বললেন স্যার হেনরি, আমি আমার ভাইকে খুঁজতে যাচ্ছি। আমি তাকে সুলাইমানের পাহাড়েই খুঁজতে পেয়ে যাচ্ছি। দরকার পড়লে আরও সামনে অগ্রসর হব। যতক্ষণ পর্যন্ত তাকে খুঁজে না পাই কিংবা নিশ্চিত হতে না পারি সে আর বেঁচে নেই। আপনি কি আমার সঙ্গী হবেন? নিজেকে সবসময় আমি সতর্ক একজন মানুষ হিসেবে বিবেচনা করি, সেই সাথে কিছুটা ভীত। আমার কাছে মনে হয়েছে এ ধরনের একটা যাত্রায় সামিল হওয়া নিশ্চিত মৃত্যুরই নামান্তর। অন্য সবকিছু বাদ দিলেও আমার একটা ছেলে আছে যাকে আমার সহায়তা দিতে হবে। এখনই মারা যাওয়ার মতো হঠকারী সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় আমার পক্ষে। না ধন্যবাদ স্যার হেনরি, আমার ধারণা আমার পক্ষে এই ধরনের অভিযানে অংশগ্রহণ করা সম্ভব নয়, বললাম। এরকম বুনোহাঁস ধাওয়া করার তুলনায় অনেক বুড়িয়ে গেছি আমি। এই ধরনের অভিযানের উপসংহার অনেকটা আমার হতভাগ্য বন্ধু সিলভেস্টার মতো। একটা ছেলে আছে আমার, আমার উপর নির্ভরশীল। সুতরাং আমি স্বেচ্ছায় আমার জীবনকে ঝুঁকির মুখে ফেলতে চাই না। দেখে মনে হলো আমার কথায় স্যার হেনরি এবং ক্যাপ্টেন গুড দুজনেই খুব হতাশ। মিস্টার কোয়ার্টারমে, বললেন স্যার কার্টিস, আমি আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল এবং আমি এই অভিযানের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আপনি আপনার সহযোগিতার বিনিময়ে যে অঙ্কই উল্লেখ করবেন আমি তাতেই রাজি, এবং যাত্রা শুরুর আগে এটা আমি আপনার নামে জমা করে দিব। তাছাড়া এমন ব্যবস্থা করে যাব যাতে আমাদের কিছু একটা হয়ে গেলেও আপনার ছেলেকে জীবন ধারণের জন্য কোনো সমস্যায় না পড়তে হয়। বুঝতেই পারছেন আপনার সাহায্য আমার কি ভীষণ প্রয়োজন। সর্বোপরি আমরা যদি নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারি তবে সেই হীরা আপনি, আমি আর গুড সমানভাবে ভাগ করে নেবেন। ওখান থেকে আমি কিছু চাই না। তবে সুযোগ যদি আদৌ আসে, এই অভিযানে যদি হাতির দাঁতও সংগ্রহীত হয়, সেগুলোর ক্ষেত্রে আগের শর্ত প্রযোজ্য হবে। আপনি আপনার শর্তগুলো নিঃসংকোচে পেশ করতে পারেন মিস্টার কোয়ার্টারমেইন। অবশ্যই সমস্ত খরচ আমি নির্বাহ করব। স্যার হেনরি, বললাম, এর চেয়ে উদার প্রস্তাব আর হতে পারে না। একজন সাধারণ শিকারী আর ব্যবসায়ীর পক্ষে এই প্রস্তাব উপেক্ষা করা কঠিন। তবে জীবনে এত বড় কোনো অভিযানের মুখোমুখি হয়নি। আমার অবশ্যই বিষয়টা চিন্তাভাবনা করার জন্য সময় দরকার। ডারবানে পৌঁছার আগেই আশা করি এই ব্যাপারে আমার মতামত আপনাকে জানাতে পারব। চমৎকার, জবাব দিলেন স্যার হেনরি। আমি তাদের শুভরাত্রি জানিয়ে ফিরলাম আমার ডেরায়। স্বপ্ন দেখলাম বহু আগে মৃত সিলভেস্টার আর হীরাগুলোকে। আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা উপন্যাস কিং সলোমনস মাইন্স পর্ব 2। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখো।